ঢাকা, শরীয়তপুর, মাদারীপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে এসব মিথ্যা মামলার বাদীরা জানেন না আসামি কারা। তারা শুধু পুতুল হিসেবে ব্যবহার হয়েছে। প্রশ্ন করলে সবার মুখে একটি উত্তর, সব ইকবাল হাসান ভাই জানেন কিংবা সুমন ভাই জানেন, যারা এইসব মামলার তদারকি করেন। শুধু তাই নয়, মামলার নথিভুক্ত হওয়ার আগে ভয় দেখাতে এবং তাদের অন্যায্য দাবি আদায়ে ভুক্তভোগীদের পাঠানো হয় মামলার কপি, চাওয়া হয় মোটা অঙ্কের টাকা। ৬৪ জেলায় মানব পাচারের মিথ্যা মামলায় সিন্ডিকেটের এমন হুমকি দেয়া অসংখ্য কল রেকর্ড, SMS সহ মামলার নথি এসেছে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে। কারা করছে এসব, চলুন দেখা যাক। দেশের বিভিন্ন থানায় মানব পাচারের মামলার বেশ কয়েকটি নথি আসে টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের হাতে। তার মধ্যে মামলার বেশিরভাগ বাদী নারী। অভিযোগ পাওয়া যায় সব মামলার বাদীদের নিয়ন্ত্রণ করেন ইতালি প্রবাসী এক ব্যক্তি, নাম ইকবাল হাসান। সে কখনো ইকবাল হাসান, কখনো নুরুল হক নামে ইতালি থেকে আমাকে ফোন করে, আপনি আমাকে টাকা দেবেন ৮ লক্ষ টাকা। টাকা জোগাড় করে বলেন, টাকা জোগাড় করে বলেন যে ভাই টাকা জোগাড় করছি, তারপরে কোন জায়গায় সারা দিব আচ্ছা ঠিক আছে, আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়ে দিবেন। এই ব্যক্তির নাম আলম। পেশায় তিনি একজন রেন্টে অ্যাম্বুলেন্স ব্যবসায়ী। হঠাৎ ইটালির এই নম্বর থেকে তাকে ফোন দেয় ইকবাল হাসান নামের এই প্রবাসী। প্রথমত ৮ লাখ চাইলো, তারপরে আবার সে দেন দরবার বললাম যে ভাই আমি কোথায় পাবো টাকা, 3.5 লাখ টাকা। লাস্টে বললো যে আপনি টাকা দেবেন 2 লক্ষ টাকা, আপনি শুক্রবার 12টার মধ্যে 2 লক্ষ টাকা দিবেন রাসেলকে অথবা ওসমান, মানে আমি যেখানে বলবো সেখানে আপনি টাকাটা করবেন। কোনো ডাইন বাম চিন্তা করবেন না, কারো কাছে কোনো পরামর্শ নেবেন না। কথা রেকর্ড করবেন, অমুকের কাছে যাবেন, অমুকের ফোন দিবেন, আমি সিআইডির অফিসার, আমার যে চট্টগ্রাম কি জানি রংপুর রেঞ্জে আমার লোক আছে, কোনো কাজ হইব না, মামলা খেয়ে বয়ে থাকবেন। একবারে সোজা কথা। যে ওসমান কিছু বলার আছে তোমার? এটা তো বললাম ভাই, আপনার সাথে যেটা কথা বলছি কালকে, এটা তো বললাম। আমি তার সাথে অনেক অনুনয় বিনয় করলাম। সে আমাকে বললো যে আপনি যদি এগুলো না করেন আপনাকে মানব পাচার মামলায় আমি অভিযুক্ত করবো। তো আমি বললাম যে ভাই আপনি আমাকে মানব পাচার মামলায় দেবেন, কারণটা কি? তো এক পর্যায়ে আমি তাকে টাকা দিতে অস্বীকৃতি জানাই। জানাবার পরে তার 3 দিন না 4 দিন পরে আমাকে একদিন সন্ধ্যাবেলা উনি আমাকে মামলার কপি পাঠায়। 2টা মামলার কপি পাঠায়, একটা হলো কামরাঙ্গীর চর আর একটা হলো মাদারীপুর ডাসার থানার। আপনি বেশি চালাকি করবেন, আরো 3টা মামলার কাগজ আপনি পাইয়ে দিবেন। আর আপনাকে বলছিলাম 3টা মামলায় দেবো আলম সাহেব, তো 2টাই মামলায় আপনাকে দিলাম। এবং এই টাকা দিতে যদি করো তাহলে প্রত্যেক 15 দিন পর পর তুমি মামলার কপি পাবে, এবং সারা 64 জেলায় তোমার মামলা হবে মানব পাচার মামলা। 64টা জেলায় মামলা দিব, টাকা সব থাকতে পারবেন না। আপনি এমপির পোলা, আপনি ধরে নিলাম ডাক্তার ইউনুসের ছেলে, কোনো সমস্যা নেই। বেশ কয়েকটি অভিযোগের সত্যতা যাচাই করতে আমরা যাই কামরাঙ্গীরচর থানায়। মামলা হয়েছে তো 8/1/2025, আর সিআইডিতে অর্ডার হয়েছে তারপরে জরুরি। যেহেতু সিআইডি চলে গেছে তদন্ত দিন আছে, মামলা তো শেষ হয়নি। মামলাতে কোনো পুলিশ রিপোর্ট দাখিল করা হয় নাই। ভাই সুমনের লিবিয়া থেকে নিখোঁজের খবর এবং বিভিন্ন অভিযোগের সত্যতা জানতে কামরাঙ্গীরচর থানার মামলার বাদী রোকসানার বাসায় যায় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। সেখানে না পেয়ে ফোন করা হয় তার মোবাইল নম্বরে। ধরেন রোকসানার স্বামী আক্তার। কথা শেষ না হতেই কেটে দেন তিনি। তার পরপরই টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের কাছে ফোন আসে লুৎফর রহমান নামে সেভ করা হোয়াটসঅ্যাপের এই নম্বর থেকে। নিজেকে নড়িয়া উপজেলার চেয়ারম্যান হিসেবে পরিচয় দিয়ে কথা বলেন তিনি। বাদীকে খোঁজা বা মানব পাচারের মামলা নিয়ে কোনো প্রকার সংবাদ সংগ্রহ থেকে বিরত থাকতে বলেন এবং কটাক্ষ করে কথা বলার পাশাপাশি মামলায় ফাঁসানোর হুমকিও দেন টিম ক্রাইম অ্যান্ড ফলো আপের সদস্যদের। যেহেতু মানব পাচার সাংবাদিকের এদের সাথে আমি কথা বলতে চাই না, আপনি ওনাকে আর ফোন দেওয়ার দরকার নাই। আপনি কথা বলেন, আপনাকে শিখিয়ে দিব। কামরাঙ্গীরচর থানার বাদী রোকসানার পৈতৃক বাড়ি শরীয়তপুর নড়িয়া উপজেলায়। এই সূত্র ধরেই ইকবাল হাসান, নুরুল হক এবং লুৎফর চেয়ারম্যানের খোঁজে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হয় টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ। টিম ক্রাইম অ্যান্ড ফলো আপ প্রতিনিধি রোকসানার বাড়িতে গেলেও খোঁজ মেলে না রোকসানার। দেখা মিলে তার মায়ের। মা জানায় ইকবাল হাসান নামে তাদের কোনো আত্মীয় নেই। রোকসানা ঢাকা ফিরে গেছে। কামের সাইডে তো নেই, দুটা লইয়া গেছে, দুটা নিয়ে কি করছে না করছে কইতে পারি না। আমার 36 লক্ষ টাকা গেছে। ইকবাল নামে কেউ থাকে আপনাদের? না, আমার কেউ ওই কোনো যন্ত্রণা থাকে না।
এবার ইকবাল হাসান এবং লুৎফর চেয়ারম্যানের খোঁজে টিম ক্রাইম অ্যান্ড ফলো। সুমন ভাইয়ের নাম্বার তো এটা ঠিক আছে, 85 যেটা ইতালি দেখেন। হ্যাঁ, নাম্বার ঠিক আছে। এর আবার নাম হলো মৃত খোদাবক্স ব্যাপারী, শাহবাগ থানার সামনে ফুলের দোকান করতো। এটা কি সুমন ভাই? এই চিনবো না দেখি, আমি আপনারা তো এই যে কোনো জায়গায় যে কোনো একটা ডাটা নিয়ে ধরেন আসছেন, আমার ওগুলো জানার দরকার নেই, আমি জানতে চাই না, এই লোকেশনটাই আসছেন। মা তো নেই, মা মারা গেছে, বাবা নেই, বাবাও মারা গেছে, আছে তার স্ত্রী, তার স্ত্রী ঢাকা থাকে। অবশেষে খোঁজ মেলে ইকবাল হাসান ওরফে নুরুল হক ওরফে লুৎফর চেয়ারম্যানের। একই ব্যক্তি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেন এই ইকবাল হাসান। একাধিক নাম, একাধিক পরিচয়ে মানুষকে মানব পাচারের গায়েবী মামলায় ফাঁসিয়ে টাকা কামানোর এক অভিনব ব্যবসা পেতে বসেছেন ছদ্মবেশী সুমন ব্যাপারী। শরীয়তপুর জেলার নড়িয়া থানার দিনারা গ্রামের মৃত খোদাবক্স ব্যাপারীর বড় সন্তান এই সুমন ব্যাপারী। একাধিক সূত্র জানায়, একসময় শাহবাগ থানার সামনে ফুলের দোকানে কাজের পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করত এই সুমন। ফুলের দোকান তো অনুমানিক 8-10 বছর আগে, তখন আমাদের শরীয়তপুরের আইজি শহীদুল হক স্যার আইজি ছিল, ওই আমলে তখন ফুলের ব্যবসা করছে। দেশের বিভিন্ন জেলা ছাড়াও খোদ নিজ এলাকার মানুষকেও মানব পাচারের গায়েবী মামলা দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এই সুমন। 5ই আগস্টের আগে বেছে বেছে স্থানীয় বিএনপি নেতাদের টার্গেট করে এসব মিথ্যা মামলার ফাঁসানোর ভয় দেখাতেন সুমন এবং জেলও খাটিয়েছেন অনেককে। দলীয় ষড়যন্ত্র করিয়া কারো ইন্ধনে একদিকে টাকাওয়ালা এবং একদিকে ভালো নেতৃত্ব পর্যায়ে যারা আছে এদেরকেও বাচ্চা বাচ্চায় মামলায় দেয়। যারা ওরে টাকা দেয় এদের নাম পরবর্তী মামলায় ঢোকে না, আবার যারা টাকা দেয় না এখন নাম অটোমেটিকলি পরের মামলায় ঢুকে যায়, আবার নতুন করে লিস্ট হইতে থাকে, মামলা করতে থাকে, লিস্ট হইতে থাকে। মানে ওরা একটা বাণিজ্য শুরু করে দিছে। হ্যাঁ, এই বাণিজ্যটা নিয়মিত। আমার জানা মতো এই পর্যন্ত 10-12টা মামলা ওনারা বিভিন্ন লোকের নামে করাইছে। সুমনের টাকা না দেওয়ার কারণেও আমাকে ফোনে বলছে যে মামলায় মামলায় তোর জীবন শেষ করে দেবো। তবে আমার মনে হয় যদি এই সরকার পরিবর্তন না হইতো তাহলে মনে হয় যে এই পর্যন্ত আরো 2-4-5টা মামলা খায়া ফেলাইতাম। যার বিরুদ্ধে অভিযোগ, এসব অভিযোগের সত্যতা জানতে সেই ইকবাল হাসান ওরফে সুমন ব্যাপারীর সবকটি মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করে টিম ক্রাইম অ্যান্ড ফলো। রিপোর্ট প্রচার হওয়া পর্যন্ত তাকে মোবাইলে পাওয়া যায়নি। মামলা নেয়া এবং আসামি গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের আরও সতর্ক এবং সজাগ থাকতে আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, যাতে কোনো নিরীহ মানুষ ভুক্তভোগী না হয়। মিথ্যা মামলা যেন হয়রানি না করা হয়, এই জন্য কিন্তু পুলিশের অনেক আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। মানব পাচারকারীদের চক্র আর এইসব প্রতারক চক্র রোধে কি ভাবছেন অভিবাসন বিশেষজ্ঞরা? সমস্ত ঘটনাটা দেখে মানে এখন আমার কাছে মনে হচ্ছে যে মানব পাচারের মামলাগুলোতে কোনো একটা দুষ্টু চক্র, তারা এই মানব পাচার, যেহেতু এটা অজামিনযোগ্য এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য মামলা, তো আমরা দেখতে পাচ্ছি যে সেই সুযোগ নিয়ে দেশের মধ্যে একটা চক্র গড়ে উঠেছে, যারা সাধারণ মানুষকে বা নিরপরাধ মানুষকে তারা ভুক্তভোগী বানিয়ে তাদের কাছ থেকে অর্থের লেনদেনের জন্যে, তাদেরকে জেলে পাঠানোর জন্যে, কিংবা পূর্বশত্রুতার জের ধরে, কিংবা গ্রামে কোনো সংকট, সে সমস্ত করে তারা অসংখ্য মামলায় আসামি করছে। আমি এটা ভয়ঙ্কর ধরনের অপরাধ প্রবণতা। কিন্তু সেজন্যই আমার প্রথমত পুলিশের কাছে অনুরোধ থাকবে যে কোনো একটা মামলা, মানব পাচারের একটা মামলা যখন তারা নিচ্ছে, সেই মামলার বাদীটাকে আসলে তিনি পাচারের শিকার কিনা, তিনি কোথায় পাচার হয়েছিলেন, সেই রকমের ডকুমেন্টসগুলো আছে কিনা, একটু প্রাথমিক তথ্য অনুসন্ধান করে তারা যেন মামলাটা নেয়। দ্বিতীয়ত, তারা আসামি গ্রেপ্তারের সময় যেন তারা আসলে যাচাই বাছাই করার চেষ্টা করে, আসামি করার সময় যেন তারা যাচাই বাছাইয়ের চেষ্টা করে। আদালতের এই বিষয়গুলো দেখা উচিত। এইসব প্রতারক চক্রকে হুঁশিয়ারি দিয়ে আইন বিশেষজ্ঞ জানান, মামলা নেয়ার ক্ষেত্রে ও আসামি গ্রেফতারের ক্ষেত্রে সংশ্লিষ্টদের সচেতনতা যেমন প্রয়োজন, তেমনি বাদীপক্ষকেও মামলা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন এই আইন বিশেষজ্ঞ। এই ক্ষেত্রে আমার সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে কোনো মামলায়, কোনো ফৌজদারি মামলায় আইনের বিধান অনুসরণ করেই তদন্ত করতে হবে। যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা, তাদের বক্তব্যই হচ্ছে যেন কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এবং এই হয়রানির শিকার করার ক্ষেত্রে
দোষী বা দায়ী ব্যক্তি যারা থাকবেন তাদেরকেও আইনে আওতায় আনার সুযোগ রয়েছে।